এখন সবে এক জায়গা থেকে ফিরলাম, এখন সম্ভব না। সন্ধ্যার বরং বানিয়ে দিই। উত্তরটি মোটেও পছন্দ হলো না শাহানার। অসন্তোষ প্রকাশ করে বললেন, মাগরিবের আজানের পরপর ওরা চলে যাবে, তখন পিঠা দিয়ে কি করবে? তিথিয়া দীর্ঘশ্বাস ফেলে, মুখ ভার করার ভং ধরে মায়ের উদ্দেশ্যে অভিযোগের সুরে বলে, থাক, বাদ দেন আম্মা। বাড়িতে চাকরি করা বউ এনেছেন আপনার ছেলে, তার কি দায় পড়েছে আমার মেয়ের বায়না মেটানোর? বেশি কিছু বলতে গেলে দেখবেন তৈমুর কাছে গিয়ে নালিশ করবে। থাক, বাদ দিন। বাড়িতে ফিরতে না ফিরতে এদের এমন রং ঢঙে চরম বিরক্ত হলো উথুমি। রাগকে দমন করার চেষ্টা চালিয়ে বলল, সামান্য পিঠার জন্য এত হায় হুতাশ করার প্রয়োজন নেই, বানিয়ে দিচ্ছি। কথাটা বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে উপরে চলে গেল সে। তার যাওয়ার পথে তাকিয়ে রাগে গজগজ করে উঠল তিথিয়া। ক্রোধ নিয়ে বলল, শুনছেন আম্মা কি বলে গেল? শুনছেন আম্মা কি বলে গেল? আপনার ছেলের বউ আমায় অপমান করে গেছে, আর আপনি কিছুই বলেন না। বাদ দে, সব কথা ধরতে নেই। জব্দ করতে পেরেছি, এটাই অনেক। মায়ের কথায় কিছুটা হলো শান্ত হলো তিথিয়ার মন, কিন্তু ঘটনাটা কিছুতেই ভুলল না সে। ঘরে এসে পোশাক বদলে হাত মুখ ধুয়ে বিছানায় বসলো উথমি। এসির পাওয়ার বাড়িয়ে মোবাইলটা হাতে নিয়ে কল লাগালো ভাবি নামে সেভ করা নাম্বারে। কয়েক সেকেন্ডের মধ্যে কলটা রিসিভ হলো। সালাম দিল উথমি। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছো? অপর পাশ থেকে হাস্যোজ্জ্বল মুখে রিনিতা উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ। শরীর ভালো? তনির কি খবর? হ্যাঁ, শরীর ভালো, তনির অবস্থাও ভালো। আগের মতোই পাকামো আর দুষ্টুমি নিয়ম মাফিক চলছে। তা তুমি বলো, সংসার কেমন চলছে? ভালোই। আর তৈমুর কেমন ও? সেও ভালো। সন্তুষ্ট স্বামীর প্রতি? উত্তর দিল না উথমি। প্রসঙ্গ বদলে বলল, সেই সব ছাড়ো, তুমি তো তেলের পিঠা খুব ভালো বানাতে পারো। এবার চট জলদি আমায় একটু রেসিপিটা বলে ফেলো তো। কখনো তো বকাঝকা করেও কেউ তোমায় পিঠা খাওয়াতে পারেনি, তাহলে আজ হঠাৎ রেসিপি চাইছো যে? কি আর করার, ননাসের মেয়ের আবদার, এখন যদি পারি না বলে দেই তাহলে কেমন দেখায় না বলো? নিজের কাছেই তো লজ্জাজনক। তাও ঠিক, একটু অপেক্ষা করো, রেসিপি বরং আমি তোমার হোয়াটসঅ্যাপে লিখে পাঠাচ্ছি। ধন্যবাদ ভাবি। ধন্যবাদের প্রয়োজন নেই, মন দিয়ে সংসার করো। আচ্ছা রাখছি তবে। আচ্ছা। কল কেটে দিয়ে চুপচাপ বসে রইল উথমি। তার মিনিট দুয়েকের মধ্যে রিনি তার অ্যাকাউন্ট থেকে চলে এলো তেলের পিঠার রেসিপি। মনোযোগ সহকারে সেটা দেখে মাথায় ঘোমটা টেনে নিচে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হলো সে। রন্ধনশালা আজ ফাঁকা। এ সময় রোজ মালতী ফুফু চা বানালেও আজ উনাকে দেখা যাচ্ছে না কোথাও। তবে সেদিকে ধ্যান দিল না উথমি। ভাবির দেওয়ার রেসিপি মোতাবেক সব খুঁজে খুঁজে জোগাড় করতে লাগলো সে। এক সময় কিছু একটা হাতে নাগালে না পেয়ে উচ্চ স্বরে ডাকলো, মালতি ফুপু। এরও কিছুক্ষণ পর হেলে দুলে ভেতরে প্রবেশ করলেন মালতী ফুফু। চোখে মুখে উনার বিষাদের ছাপ। সেদিকে শুরুতে খেয়াল করলো না উথমি। ব্যস্ত স্বরে জিজ্ঞেস করলো, চালের গুঁড়া কোথায় রেখেছেন ফুপু? প্রশ্নের বিপরীতে কোনরূপ জবাব না দিয়ে স্টিলের আলমারি থেকে তিনি বের করে দিলেন মাঝারি সাইজের একটি কন্টেইনার। কিয়ৎক্ষণ নীরব থেকে অনুযোগের সুরে বললেন, আগামী 1 মাসের বাজার বাড়িতে করাই আছে। কাঁচা সদাই যা আছে তা দিয়া 3-4 দিন চইলা যাইব। শেষ হইয়া গেলে বড় ভাইজান নইলে ফজলুর রে কইও। ফজলুর বাড়ির দারোয়ান, হেই মাঝে মধ্যে আনাজপাতি আইনা দেয়। কড়াইতে তেল গরম করতে করতে বাঁকা দৃষ্টিতে ওনার দিকে তাকায় উথমি। শুধায়, কেন, আপনি আবার কোথায় যাবেন, বেড়াতে? না, তিথিমাই আমারে তার লগে হেগো বাড়ি লইয়া যাইব। আজকার পর থেকে নাকি তবু বাড়িতেই আমার থাকতে হইব। কথাটায় ভীষণ অবাক হয় উথমি। মালতী ফুফু পুনরায় বললেন, আজকের পর থেকে নাকি তাগো বাড়িতেই আমার থাকতে হইব আর কাম করতে হইব। এই বাড়িত কাম করে 2 যুগ পার হইতে চলল। তমালের বাপ মরণের পর মেজো ভাইজানি গেরাম থাইকা আমারে আয়না এনে আশ্রয় দিছিল। আশা করছিলাম সেই দিন পর্যন্ত গায়ে গতরে এই বাড়িতেই খাটমু, কিন্তু তা আর হইল না। ভালা থাইকো তোমরা,
আল্লাহর কাছে তুমগো লইগা দোয়া করুন। তমাল কি আপনার ছেলে? হ, কোথায় সে? কই আর থাকবো, বিয়ার পর বউ লইয়া আলাদা থাকে, নিজের প্যাডের পোলাই আমারে ভাত দেয় না। তা হঠাৎ এতদিন পর আপনাকে আপার বাড়িতে নিয়ে যেতে চাওয়ার কারণ? জানি না, তাই দুপুরে হঠাৎ কইরাই কইলো ব্যাগ গুছাইতাম। আমি গেলে এত বড় বাড়ি দেখভাল করবো ক্যাডাই, কাম করবো ক্যাডাই। কি বললো? কইলো বাড়িত মানুষের অভাব নাই, তৈমুর আর হের বউ বুঝা লইব। এই সামান্য কথাতে যা বোঝার বুঝে গেল উথুমি, বুঝে গেল শাশুড়ি আর ননদের সাংসারিক রাজনীতির চাল। তাই আর কথা বাড়ালো না সে, চুপচাপ পিঠা ভাজায় মনোযোগ দিল। মালতী ফুফু আর বেশিক্ষণ সেখানে দাঁড়ালেন না, চলে গেলেন ভেতরে। গরমে ঘেমে নিয়ে পরনের জামা ভেজে গিয়েছে উথুমির। আগুনের তাপে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে মুখশ্রী জ্বলে যাচ্ছে। পিঠা ভেজে এক বাটি ভর্তি করতে না করতে ওরি দৌড়ে এসে তা নিয়ে যাচ্ছে অন্দরমহলে। আবার কিছুক্ষণ পর খালি বাটি ফেরত দিয়ে পূর্বের মতোই নিয়ে যাচ্ছে আরেকটি পিঠা। আরেকটি ভর্তি পিঠার বাটি। এভাবে চলল পরপর 3 বার। তাতে বেজায় বিরক্ত হলো তুমি। রাগে ক্ষোভে মস্তিষ্ক তার দাউ দাউ করে জ্বলছে। আবারও নতুন করে পিঠার গোলা বানাতে বানাতে বিড়বিড় করলো, রাক্ষসের দল, মনে হচ্ছে জীবনেও যেন খায়নি। অফিসের কাজ শেষ করে আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরল তৈমুর। ঘড়ির কাঁটায় তখন রাত 9:30। গাড়ি থেকে নেমে আশফাককে আজকের জন্য ছুটি দিয়ে সদর দরজার সামনে এসে দাঁড়ালো সে। কলিং বেল চেপে কিছুক্ষণ অপেক্ষা করলো, কিন্তু রোজকার মতো আজ আর ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না, এমনকি দরজাও খুলল না কেউ। পরপর বেশ কয়েকবার কলিং বেল বাজানোর পরেও একই অবস্থা দেখে ললাটে ভাঁজ পড়ে তৈমুরের। মনে মনে আওড়ায়, বাড়ির সবাই কি ঘুমিয়ে পড়লো নাকি? তাই বলে এত তাড়াতাড়ি? আর মালতী ফুফু, আমি না ফেরা পর্যন্ত তো উনি কখনো ঘুমান না, তাহলে? কিছুই বুঝে উঠতে না পেরে এক সময় বাধ্য হয়ে উথুমির নাম্বারে কল দিল সে, কিন্তু সাথে সাথে আর রিসিভ হয় না তা। দীর্ঘশ্বাস ফেলে তৈমুর হার না মেনে বারবার একই নম্বরে কল দিতে থাকে, যেন আজ কল রিসিভ না হওয়া পর্যন্ত কিছুতেই সে হার মানবে না। বিছানায় হাত পা ছড়িয়ে বেঘরে ঘুমাচ্ছে উথুমি। বাড়ি ফিরে কোনো ধরনের বিশ্রাম ছাড়াই রন্ধনশালায় গিয়ে প্রবেশ করে সেখান থেকে বেরোতে বেরোতে বেজে গিয়েছিল সন্ধে 7টা। তারপর ক্লান্ত দেহখানা বিছানায় এনে ফেলতে কখন যে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল সে খেয়াল নেই তার। অনেকক্ষণ ধরে অনবরত মোবাইল বাজার শব্দে ঘুমটা হালকা হয়ে যায় উথুমির। আবছা দৃষ্টিতে মোবাইলটি হাতে নিয়ে রিসিভ করে কল। ঘুম ঘুম কণ্ঠে শুধায়, হ্যালো, কে? আমি তৈমুর। কোথায় আপনি? দরজাটা খুলে দিন না, অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছে। বাক্যগুলো শ্রবণালীতে পৌঁছানো মাত্রই মস্তিষ্ক সজাগ হয়ে ওঠে উথুমির। অবশিষ্ট ঘুমটাও কেটে যায়। এক লাফে শোয়া থেকে উঠে বসে। বাম হাতের অঙ্গুলি দিয়ে চোখ দুটো ঘষে ভালো করে তাকায় মোবাইলের স্ক্রিনে। তৈমুর সাহেব নামে জলজল করা নাম্বারটি দেখতে আবারও তা কানে ধরে ব্যস্ত স্বরে বলে, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। কথাটা শেষ করে কল কেটে মোবাইলটা বিছানায় ফেলে হন্তদন্ত পায়ে ঘর থেকে বেরিয়ে এলো উথুমি। সিঁড়ি বেয়ে নিচে নেমে অন্দরমহল পেরিয়ে খুলে দিল দরজা। তৎক্ষণাৎ দৃষ্টিগোচর হলো বাইরে দাঁড়িয়ে থাকা ক্লান্ত শ্রান্ত তৈমুরকে। দরজার সামনে থেকে সরে দাঁড়িয়ে তাকে ভেতরে প্রবেশের জায়গা দিল উথুমি। অপরাধী কণ্ঠে বলল, কখন যে ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই। অনেকক্ষণ ধরে আপনি অপেক্ষা করছিলেন, তাই না? স্ত্রীকে আপাতমস্তক পরখ করে ভেতরে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয় তৈমুর। শীতল কণ্ঠে বলে, তা অবশ্য করতে হয়েছে, কিন্তু আপনি কি তাড়াহুড়ো করে আসতে গিয়ে ওড়না জড়াতে ভুলে গেছেন? হঠাৎ এমন একটি কথায় থতমত খেয়ে গেল উথুমি। নিজের দিকে তাকাতে ভীষণ অবাক হলো সে, সাথে পেল ভীষণ লজ্জা। তাড়াহুড়ো করতে গিয়ে সত্যি সত্যি ওড়নাটা ভুলক্রমে ঘরে ফেলে রেখে এসেছে সে। আমতা আমতা করে আসছি বলে সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না উথুমি। তার যাওয়ার পথে তাকে নিঃশব্দে হাসি তৈমুর। পিছু পিছু নিজেও সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে ঘরে যাওয়ার উদ্দেশ্যে। বিছানার এক পাশে এলোমেলো হয়ে পড়ে আছে হলদে রঙের ওড়নাটা। কক্ষে প্রবেশ করে দ্রুত হাতে ওড়না তুলে গায়ে জড়ালো উথুমি। পিছু ফিরে ভেতরে আসতে দেখলো তৈমুরকে। শুধালো, আজ একটু তাড়াতাড়ি চলে এলেন মনে হচ্ছে। তৈমুর আর ফিরে তাকালো না।
ব্যাগটা রেখে আয়নার সামনে দাঁড়িয়ে টাই খুলতে খুলতে উত্তর দিল। কাজ শেষ, তাই চলে এসছেন। আম্মা রাতে খেয়েছেন? বিকেলে তেলের পিঠা বানিয়েছিলাম, ওসব খেয়ে পেট ভরিয়ে আর ভাত খাননি। এসব কেন বানাতে গেলেন? এমনিতেই তো ওনার শরীরে হাজারটা রোগ, ভাজা পোড়া খাওয়া নিষেধ। আমি অযথা কেন বানাতে যাব? ফিরতে না ফিরতেই তো শুনি আপনার ভাগ্নিদের আবদার তেলের পিঠা খাবে। সেই আবদার না মিটালে কি আর আমার রক্ষে আছে? তাছাড়া আপনার মা আমার কথা শুনেন? তা তো শুনেন না, এমনকি আপাও তো কোনো বাধা দিলেন না ওনাকে। কথাটির কোনো প্রত্যুত্তর না করে পাল্টা প্রশ্ন ছুড়ে তৈমুর। মালতী ফুপু কোথায়? উনি ঘুমিয়ে পড়েছেন? প্রশ্নটির সঠিক উত্তর দিতে গিয়েও দিল না উথমি। কয়েক মুহূর্ত কিছু একটা ভাবলো, তারপর সহাস্যে বলে দিল এক মিথ্যে। ও, খিদে পেয়েছে, খাবার বারণ, আমি ফ্রেশ হয়ে আসছি। কথাটা বলতে বলতে আলমারি থেকে পোশাক নিয়ে বাথরুমে ঢুকে পড়ে তৈমুর। উথমিও আর দাঁড়ায় না, বাধ্য স্ত্রীর মতো চলে যায় নিচে। তিথিয়াদের বিশাল ফ্ল্যাটটিতে কক্ষ সংখ্যা 3টি, সাথে অ্যাটাচ বাথরুম, ড্রয়িং রুম আর একটা রান্নাঘর। সে রান্নাঘরের সামনে গতকাল রাতটা ঘুমিয়ে পার করেছেন মালতী ফুফু। সঙ্গে আনা পোটলা পুটলি সব পড়েছিল ড্রয়িং রুমের সোফার পেছনে। সকালবেলা ঘুম থেকে উঠে সেসব দৃষ্টিগোচর হতেই টনক নড়ে উঠল তিথিয়ার। তখনই ওনার জন্য অন্যত্র থাকার একটা স্থায়ী ব্যবস্থা করে দিল সে। স্বামী শামীম বাড়িতে নেই, গতকাল রাতেও ফিরেনি। ফোন করে জানিয়ে দিয়েছে কিছু মালপত্র আনার জন্য আজ সকালে চট্টগ্রাম গিয়েছে সে। ফিরতে ফিরতে 2 দিন পেরোবে তার। তিথিয়া অবশ্য তেমন কিছু বলেনি। স্বামীর প্রতি বরাবরই তার অটুট বিশ্বাস। ভদ্রলোক শুরু থেকেই স্ত্রীর প্রতি ভীষণ দুর্বল, খুব ভালোবাসে তাকে। স্ত্রী যা বলবে তাই তার কাছে শেষ কথা। মালতী ফুফুকে রান্নাঘরে সবকিছু বুঝিয়ে দিয়ে সেখান থেকে মেয়েদের কক্ষে চলে এলো তিথিয়া। ওরই তৈরি হয়ে মিলির চুলে করে দিচ্ছে বেনুনি। তিথিয়া কিছুক্ষণ মেয়েদের দিকে তাকিয়ে তাকিয়ে তা দেখতে লাগলো তাদের কর্মকাণ্ড। একসময় নীরবতার অবসান ঘটিয়ে বড় মেয়ের উদ্দেশ্যে বলল, মিলিকে কোচিং ক্লাসে বসিয়ে দিয়ে তারপর তুই নিজের কোচিংয়ে যাবি। কোচিং শেষে ওকে নিয়ে একসঙ্গে স্কুলে ঢুকবি, ঠিক আছে? বুঝদারের মতো মাথা নাড়ায় ওরই, উত্তরে বলে, রোজ রোজ ওর হাত ধরে নিয়ে যাই আর নিয়ে আসি, কিন্তু ও প্রচুর দুষ্টুমি করে আম্মু। ওকে বলে দাও ও যেন আর দুষ্টুমি না করে। বড় মেয়ের কথা শুনে কৃত্রিম রাগ দেখায় তিথিয়া। ছোট মেয়েকে শাসন করার ভঙ্গিতে বলে, এসব কি শুনছি মিলি? রাস্তাঘাটে দুষ্টুমি করিস কেন? ওইসব কিন্তু আর করবি না, আবার নালিশ পেয়ে আচ্ছা মতো মায়ের দেব। মায়ের কথায় ভয় পেয়ে যায় মিলি। মাথা নাড়িয়ে বাধ্যবের মতো ভয়ার্ত কণ্ঠে জবাব দেয়, আর করবো না আম্মু। মেয়ের ভয়ার্ত মুখশ্রী দেখে সন্তুষ্ট হয় তিথিয়া। আবারও ছুটে যায় রান্নাঘরের পথে। চেঁচিয়ে জিজ্ঞেস করে, মালতী ফুপু, নাস্তা কত দূর? তাড়াতাড়ি দাও, এদের স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে তো। মালতী ফুফু ব্যস্ত স্বরে উত্তর দেন, দিচ্ছি। রোজকার মতো সকালের নাস্তা তৈরি করে টেবিলে সাজিয়ে রেখে কলেজের জন্য গিয়ে তৈরি হয়ে নিল উথমি। জয়নবের জন্য নাস্তা তৈরির দায়িত্বটাও এখন তার উপরে পড়েছে, যদিও সরাসরি কেউ দায়িত্বটা দেয়নি তাকে, বরং ধীরে ধীরে যেন চাপিয়ে দেওয়া হয়েছে তার উপর। তবে এতে কোনো সমস্যা নেই উথমির, রান্না করতে তার কোনো আপত্তি নেই। আপত্তি শুধু বাড়ির মানুষদের আচরণে। খারাপ আচরণ কখনোই নিতে পারে না সে, এতে প্রচন্ড রাগ হয় তার। আজ নাস্তা সেরেই উপরে এসেছে তৈমুর। তারপর তৈরি হয়ে মায়ের থেকে বিদায় নিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে বেরিয়েছে বাড়ি থেকে। রান্না করতে গিয়ে মায়ের হাত পুড়ে গিয়েছে। খবরটা পেয়ে আর এক মুহূর্ত দেরি না করে অফিস থেকে ছুটি নিয়ে সোজা বাড়ি চলে এলো তৈমুর। অন্দরমহলেকে মাকে বসে থাকা অবস্থায় দেখতে পেয়ে পাশে এসে বসলো সে। পরিচিত ডাক্তার তখন শাহানার ক্ষতস্থান পরিষ্কার করে সেখানে করে দিচ্ছেন ব্যান্ডেজ। শাহানা চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে আছেন সোফায়। ছেলের উপস্থিতি টের পেয়েও চোখ খুললেন না তিনি। জয়নব এবং বশির উদ্দিনও ওখানে বসা। তৈমুর ডাক্তারের উদ্দেশ্যে প্রথম প্রশ্ন ছুড়ল, বড় ধরনের কিছু হয়েছে ফাহাদ ভাই? হাসপাতালে নিয়ে যেতে হবে? না, তেমন সিরিয়াস নয়। গরম ভাতের মার পরে আঙুল থেকে শুরু করে তার পার্শ্ববর্তী এরিয়া পুড়ে গেছে। আমি ড্রেসিং করে দিচ্ছি। ব্যান্ডেজ আপাতত 2 দিন থাক, তারপরে জ্বালা কমলে ব্যান্ডেজ খুলে পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিও।
প্রেসক্রিপশন দিয়ে যাব, সেই মাফিক ওষুধ আনলেই হবে। তারপর শাহানার উদ্দেশ্যে বললেন, এই বয়সে এসব ভারী কার্যক্রম করা উচিত নয় চাচি। দেখলেন তো কি একটা অঘটন ঘটলো। শাহানা এবার সোজা হয়ে বসলেন, আর চোখে পুত্রের পানে এক পলক তাকিয়ে আফসোস করে বললেন, কি আর করব বাবা, বসে বসে খাওয়ার মতো আরামের কপাল তো আমার নেই। নইলে কি আর এই বয়সে রান্নাঘরে ঢুকতে হয়? পেট যে মানে না। জয়নবও তাল বেলালেন জায়ের সাথে। ঠিকই তো, দুইটা পোলা জন্ম দিয়া বাড়ি বউ আনার পরও রান্না কইরা খাইতে হয়। এর থেকে আল্লাহ আমার পোলা না দিয়েই ভালো করছে। মা চাচির কথা শুনে ভারী অবাক হয় তৈমুর। ডাক্তার বশিরউদ্দিনের হাতে প্রেসক্রিপশন ধরিয়ে দিয়ে ফি নিয়ে বিদায় নেন। বশিরউদ্দিনও প্রেসক্রিপশন হাতে চলে যান ওষুধ আনতে। তখনই ভেতরে প্রবেশ করে উথমি। ফোন কলে দারোয়ান ফজলুলের কাছ থেকে শাশুড়ি দুর্ঘটনার খবরটা পেতে প্রিন্সিপালের থেকে ছুটি নিয়ে সে চলে এসেছে বাড়ি। স্ত্রীকে তখনও দৃষ্টিগোচর হয়নি তৈমুরের। তার দৃষ্টি মায়ের ব্যথাতুর মুখ পানি নিবদ্ধ। এবার মায়ের উদ্দেশ্যে সে প্রশ্ন ছুড়ল, আপনি রান্নাঘরে কেন গিয়েছিলেন আম্মা? কে বলেছে আপনাকে রান্না করতে? পুত্রের প্রশ্নে তেতে উঠলেন শাহানা। রুক্ষ স্বরে উত্তর দিলেন, তো কি না খেয়ে বসে থাকবো? রান্না করতে তেমন সমস্যা হয়নি। সমস্যা হয়েছে মার গালতে গিয়ে। হাত পিছলে কিভাবে যে পড়ে গেল। সেদিন আপনি রান্না করতে গিয়েছেন, কিন্তু কিছু বলিনি। আর আজকে গিয়ে তো একটা অঘটনে ঘটিয়ে ফেললেন। বড় কিছু হয়ে গেলে তখন কি হতো? কি আর হতো, মরে যেতাম। অন্তত ছেলে আর ছেলের বউয়েরদের ঘাড়ে বোঝা হয়ে থাকতে হতো না। মায়ের কথায় বুকটা যেন চৌচির হলো তৈমুরের। আহত কণ্ঠে বলল, আম্মা কি বলছেন এসব? তো কি বলবো, 3 বেলা খাওয়ার পর আমায় যে ওষুধ খেতে হয় তা তুই আর তোর বউ জানিস না? দুপুরে ভাত ছাড়া আমার চলে? কিন্তু তুই তো আবার চাকরি করা মেয়ে বিয়ে করে এনেছিস, যাকে কি না কিছুই বলা যাবে না। আর সেও ঘরের কোনো কাজকর্ম করতে পারবে না। এমনকি অসুস্থ শাশুড়ির জন্য রান্না করতেও তার অসুবিধে। তো নিজে রান্না না করে আমি আর কি করব? চমকের পরিমাণ বৃদ্ধি পেল তৈমুরের। পুনরায় শুধালো, প্রথমে দুপুরের জন্য রান্না করে যায়নি। কোনো উত্তর দিতে পারলেন না শাহানা। তৎক্ষণাৎ জয়নব মুখ বাঁকিয়ে বলে উঠলেন, বেশি শিক্ষিত আর উচ্চ বংশের মাইয়া বিয়ে করে আনলে এমনই হয়, সংসারের অশান্তি লাগাই থাকে। আইজ মায়ের পছন্দে বিয়ে করলে রোজ রোজ সংসারে এমন ঝামেলা হইতো না। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথায় শ্রবণাতীত হয়েছে উথমির। এবার এগিয়ে এলো সে। উঁচু কণ্ঠস্বরে প্রতিবাদ করে বলল, আমার অবর্তমানে তো ভালোই কথা লাগাতে পারেন চাচি। তা সকাল রাত দুবেলা আপনার জন্যও রান্না করে যে ঘরে দিয়ে আসি সেই কথা তো বললেন না। আপনাকে রান্না করে খাওয়ানো কি আমার দায়িত্বের মধ্যে পড়ে? কথাগুলো কর্ণকুহর পর্যন্ত পৌঁছাতে হকচকিয়ে গেলেন জয়নব। উথমিকে দেখে ভীষণ চমকালেন। ওনার মতো তৈমুর আর শাহানার দৃষ্টি গিয়েও পড়ল সেদিকে। উথমি পুনরায় বলল, বিয়ে হয়ে তারও বছর 5 আগে থেকে। তা বিয়ের পর থেকে সকালের রান্না রাতের রান্নাটাও আমিই করি। দুপুরে সকালে করে যাওয়া তো সম্ভব না। তাছাড়া বিনা পয়সায় আমি বাড়ির সব কাজকর্মও করব, আবার চাকরিটাও করব। মালতি ফুপুই তো আগে 3 বেলা রান্না করতেন, আর আমি আসার পর এখন শুধু দুপুরে রান্না করেন। উনি তাহলে কোথায়? ওনাকে রেখে করতে গেলেন শাশুড়ি আম্মা? থতমত খেয়ে গেলেন শাহানা। ওনার অবস্থাও ঠিক বড় জায়ের মতোই হলো। স্ত্রীর যুক্তিযুক্ত কথা শুনে হুঁশ ফিরল তৈমুরের। মায়ের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, ঠিকই তো আম্মা, মালতী ফুপুই তো সবসময় রান্না করে আসছেন। উনি কোথায়? গতকাল রাত থেকে কোথাও দেখছি না। উনাকে বললেই তো হতো। গলা ছাড়লেন শাহানা। বাহির থেকে গম্ভীর থাকার চেষ্টা করে বললেন, মালতী নেই, তিথি তাকে নিজের সাথে নিয়ে গেছে। এখন থেকে মালতী ওখানেই থাকবে। তারপরেও তোর বউয়ের উচিত ছিল রান্না করে যাওয়া। সংসারের কাজ করা কি তার দায়িত্বের মধ্যে পড়ে না? এবার উথুমিরও সোজা সাপটা জবাব, আমি আমার দায়িত্ব সঠিকভাবেই পালন করছি। তাছাড়া মালতি ফুপু যে ওনার সঙ্গে যাচ্ছেন, আপনি কিংবা আপা আমায় এই ব্যাপারে একবারও তো জানাননি। তখনও তো কিছু জানাননি, এমনকি সকালেও না। এত বড় একটা সিদ্ধান্ত নিলেন, অথচ একবার জানানোর প্রয়োজন মনে করলেন না। আমি না হয় পর, কিন্তু আপনার ছেলে তো আর না।
এমন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার ছেলেকে অন্তত একবার জানানো উচিত ছিল আপনার। আমার মুহূর্তে যেন কথার প্যাচে জড়িয়ে গেলেন শাহানা। উথমি আফসোসের সুরে এবার স্বামীর উদ্দেশ্যে বলল, সরি টু সে বাট আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি তৈমুর সাহেব। এই পরিতে নিলেন না, অথচ আমি আসার পরেই হুট করে নিয়ে যেতে হলো। এ ব্যাপারে আমার আর কিছুই বলার নেই। বাড়িতে আমারও মা আছে, ভাই ভাবি আছে, কিন্তু আমার মাকে কখনোই দেখিনি ছেলে কিংবা ছেলের বউয়ের সঙ্গে। কথাগুলো বলে আর সেখানে দাঁড়ালো না উথমি, সোজা হাঁটা ধরলো সিঁড়ির দিকে। মনে মনে পৈশাচিক আনন্দ পেল, অধর বাকিয়ে বিড়বিড় করলো, সাংসারিক পলিটিক্সে একবার যখন ঢুকেই পড়েছি তখন ছেলের মুখভঙ্গি বদলাতে দেখে ভেতরে ভেতরে ভয় পেলেন শাহানা। বোঝানোর ভঙ্গিতে বললেন, তিথির বাড়ির কাজের মেয়েটার হাত মারার স্বভাব। বাড়ির অনেক জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছিল, তাই মেয়েটাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে। এখন এই যুগে ভালো বিশ্বস্ত মানুষ কোথায় পাবে বলতো? তাই আমি মালতীকে। বাকি কথাটুকু ওনাকে আর শেষ করতে দিল না তৈমুর। চাপা স্বরে বলল, দ্বিমত করলেন না শাহানা। ছেলের কথায় সায় জানালেন। তৈমুর সাবধানে মাকে ধরে হাঁটা ধরলো ঘরের উদ্দেশ্যে। জয়নব অনেকক্ষণ আগে সুযোগ বুঝে ত্যাগ করেছেন স্থান। ঘরে গিয়ে দরজা খিলেটেছেন। শাহানাকে এনে বিছানায় শুয়ে দিল তৈমুর। ছেলের হাব ভাব বুঝতে না পেরে অপরাধীর ন্যায় শাহানা শুধালেন, তুই কি রাগ করেছিস তৈমু? আসলে তিথি এমন করে বললো, তাই আর না করতে পারিনি। বলবে না করেও এবার এই প্রসঙ্গে মুখ খুলল তৈমুর। এটা হচ্ছে বুবুদের ব্যক্তিগত সমস্যা আম্মা। মানুষ খুঁজে পাচ্ছে না তো দুলাভাইকে গিয়ে খুঁজতে বলুক। মালতী ফুফুকে নিয়ে যাওয়ার অধিকার পেল কোথায়? সে ছোট্টবেলা থেকে দেখে আসছে উনি এই বাড়িতে কাজ করছেন, সেখানে বুবু চাইলো আর নিয়ে গেল। আপনি তো বললেন আপনি নাকি গোটা একটা পরিবারের সব কাজ একা হাতে করেছেন, ছেলে মেয়েদের বড় করেছেন, তাহলে আপনার মেয়ে কেন তা পারে না? এমন তো নয় আমার বউয়ের মতো বুবু চাকরি করে আর না তার বাড়িতে শ্বশুর শাশুড়ি সহ ভরা পরিবার, তার উপর ওরই মিলিয়ে নিজেদের কাজ নিজেরাই করতে পারে। দুলা ভাইয়েরও তেমন কোনো ঝামেলা নেই, তাহলে ছোট্ট একটা সংসার সামলাতে কিনা কাজের লোক লাগে? আজ একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি আম্মা, আপনি পরের বারে মেয়ের দোষ খোদ ধরতে গিয়ে নিজের মেয়েকে সঠিক শিক্ষা দিতে পারেননি। কথাগুলো একদমে বলে ঘর থেকে বেরিয়ে এলো তৈমুর। ছেলের আচরণে বাকরুদ্ধ হয়ে বসে রইলেন শাহানা। চোখ বুজে দীর্ঘশ্বাস ফেললেন। এমন একটা কাঁচা কাজ করে যে ছেলের চোখে খারাপ হয়ে যাবেন, ব্যাপারটা যেন কল্পনাতে আনতে পারেননি তিনি। বোরখা হিজাব খুলে রন্ধনশালায় ঢুকে চুলায় নতুন করে ভাত বসিয়েছে উথমি। মেঝে পরিষ্কার করার জন্য বাথরুম থেকে পানি ভরা বালতি নিয়ে ড্রয়িং রুমের উপর দিয়ে যাওয়ার সময় দেখা হয়ে গেল তৈমুরের সাথে। শুধালো, কোথায় যাচ্ছেন আবার? বাইরে। এখন আর কোথাও যেতে হবে না, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি রান্না বসিয়েছি। বেশি স্ত্রীর কথা শুনল না তৈমুর, বলল, রান্না শেষ হলে আম্মাকে খাইয়ে দেন। বড় চাচা প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ নিয়ে এসেছে, তার থেকে ব্যথার ওষুধটাও খাইয়ে দেন। তারপর আর সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে অন্দরমহল পেরিয়ে সদর দরজা খুলে বেরিয়ে গেল সে। স্বল্প সময় কোনো মতে ভাত রেঁধে ডিম ভাজিটাই তৈরি করল উথমি। সকালের বেঁচে যাওয়া আলু ভাজিটাও প্লেটে যুক্ত করে খাবার নিয়ে ছুটল শাশুড়ির ঘরে। পূর্বের ন্যায় এখনো আধ শোয়া শাহানা খাটের উপরই অংশে মাথা এলিয়ে ঘুমে ঝিমুচ্ছেন। উথমি ভেতরে প্রবেশ করে হালকা কাশল। বিছানার এক পাশের ফাঁকা জায়গায় খাবারের ট্রে রেখে ডাকলো, শুনছেন? এই যে শাশুড়ি আম্মা। এক ডাকে চোখ মেলে তাকালেন শাহানা। ঝিমুনি ভাবটা মুহূর্তে যেন দূর হয়ে গেল। সোজা হয়ে বসে পুত্রবধূর পানে এক পলক তাকিয়ে দৃষ্টি ঘুরিয়ে নিলেন। উথমি তা লক্ষ্য করে কোমল স্বরে বলল, ডান হাতটাই তো পুড়িয়েছেন দেখছি, এই হাত দিয়ে। সঙ্গে সঙ্গে চোখ রাঙিয়ে পুত্রবধূর পানে তাকান তিনি। বিড়বিড় করেন, ফাজিল মেয়ে মানুষ। কিছু না, নিয়ে যাও, এসব খাবো না। আরেকবার ভেবে দেখুন, নিয়ে গেলে কিন্তু দুপুর থেকে শুরু করে সারা রাত না খেয়ে থাকতে হবে। আর খাবার না খেলে ব্যথার ওষুধও খেতে পারবেন না। ব্যথার
কথাগুলো শুনে মনের ভেতরে ভয় হানা দিল শাহানার। এক সময় তা মুখশ্রীতেও ফুটে উঠল। প্রথমে সেসব দেখে ঠোঁট টেপে হাসলো, পুনরায় বলল, ওইদিকে আপনার ছেলেও তো বাড়িতে নেই যে আপনাকে খাইয়ে দিবে, কখন ফিরনো খবর নেই। কোথায় গেছে তৈমু? এবার চিন্তায় পড়ে গেলেন শাহানা। কিছু একটা ভাবতে লাগলেন। উথমি ওনার হাব ভাব বোঝার চেষ্টা করলো, কিন্তু পারল না। তাই যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে বলল, যাবে চললাম, খুব ঘুম পাচ্ছে আমার। আমতা আমতা করে তৎক্ষণাৎ পেছন থেকে বলে উঠলেন শাহানা, পরে কিন্তু খাইয়ে দিয়ে খোটা দেওয়া যাবে না, চাপে পড়ে খাচ্ছি। জোরপূর্বক হাসি চেপে রেখে পিছু ফিরে উথমি হাত ধুয়ে এসে ভাতের প্লেট হাতে নিয়ে ভাত মাখিয়ে ওনার মুখের সামনে ধরে। তারপর বলে, ওসব খোটা দেয়া, হিংসে করা, ঝগড়া করা, খারাপ আচরণ করা, এগুলো আমার স্বভাব বহির্ভূত করে। আমিও তার সাথে ভালো আচরণই করি, আর যে খারাপ আচরণ করে তাকে গোনাই ধরি না আমি। কথাটা সূচের মতো গায়ে বিঁধল শাহানার, কিন্তু কিছু বলল না। চুপচাপ খাবারগুলো গলাধকরণ করতে লাগলেন। দুপুরের ভোজন শেষে ভাত ঘুম দেওয়া তিথিয়ার এক বদ অভ্যাস। মেয়েরা বাড়ি ফেরার আগ পর্যন্ত তার এই ঘুম চলতেই থাকে। তখন বিকেল 4টা। কলিং বেল বাজার শব্দ পেয়ে দরজার লুকিং গ্লাসে চোখ রেখেই বাইরের মানুষটিকে দেখার চেষ্টা করেন মালতী ফুফু। সদা পরিচিত মুখখানা ওই ছোট গ্লাস দিয়ে দেখতে দ্রুত দরজাটা খুলে দেন তিনি। ভেতরে প্রবেশ করে তৈমুর। হেরফের না করে সোফায় গিয়ে গা ছেড়ে বসে। মালতী ফুফু দরজা আটকে দিয়ে এগিয়ে এসে জিজ্ঞেস করেন, এই অসময়ে তুমি যে তৈমুর বাবা? তো আর কি করবো ফুফু, এইভাবে না জানিয়ে এখানে চলে এলেন কেন? আমাদের ওখানে থাকতে কি আপনার কোনো অসুবিধা হচ্ছিল? অসুবিধা হলে আমায় জানাতেন। না না বাবা, কিসের সমস্যা? তুমগো বাড়িতে তোমরা যেমন আমারে সম্মান দিয়া রাখছিলা, তাতেও কেউরে অসুবিধা হওয়ার কথা। তাহলে এইভাবে এখানে চলে আসার কারণ কি? মুখটা মলিন হয়ে গেল মালতী ফুফুর। অভিমানের স্বরে বললেন, তিথিমাই চাইলো আর মেজভাবেও রাজি হইয়া গেল, আমার আর কি করার আছে বাবা? অনেক কিছু করার ছিল ফুফু। ছোট থেকে ফুফু বলতে আপনাকে জেনে এসেছে। বলতে গেলে আপনি আমাদের বাড়িটা সামলান, সে অনুযায়ী আপনার একটা অধিকার রয়েছে। সে যাই হোক, বুবু কোথায়? বুবুকে ডেকে দিয়ে আপনি গিয়ে আপনার সবকিছু গুছিয়ে নিয়ে আসুন, বাড়ি ফিরে যাব। এরপর যাতে এমন ভুল আর না হয়। কথাটা শুনতে মুখশ্রীর মলিনতা বিলীন হয়ে তাতে ঠাঁই পেল আনন্দ। ওখানে আর দাঁড়িয়ে না থেকে তিনি সোজা চলে গেলেন তিথিয়ার ঘরে। তিথিয়া কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। মালতী ফুফু আলতো করে তাকে ঠেলতে ঠেলতে ডাকলেন, তিথিমা, ওই তিথিমা, উড়ো তাড়াতাড়ি। ঘুমন্ত অবস্থায় হঠাৎ কারো ডাকে লাফিয়ে উঠল তিথিয়া। ভয়ের তো কণ্ঠে শুধালো, কি হয়েছে? এভাবে ডাকছো কেন? তৈমুর বাবা আইছে, বসার ঘরে বইয়া রইছে, তোমারে যাইতে কইছে। চমকায় তিথিয়া। ছোট ভাইয়ের আগমনের সংবাদে অবাক হয়। কিছুটা সময় নিয়ে চোখে মুখে পানি ছিটা দিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। এসে প্রশ্ন ছুড়ে, কি করে কি হঠাৎ তুই? কখনো তো বলে কইও বাড়িতে আনতে পারি না, তোকে কিছু হয়েছে? এক নাগারে ভাইয়ের উদ্দেশ্যে প্রশ্নগুলো ছুড়ে তারপর মালতী ফুফুর উদ্দেশ্যে বলল, তৈমুর জন্য চুলায় চা বসা ফুপু, ফ্রিজে মিষ্টি আর ফলমূল আছে, ওগুলো দিয়ে যাও ওখানে। আর হে, ফ্রিজ থেকে গোস্ত বের করে ভিজিয়ে রেখো, রাতে খেয়ে যাবে ও। এত ব্যস্ত হইও না বুবু, চা মিষ্টি কিছুই খাবো না। আমি ফুপুকে নিয়ে যেতে এসেছি। ফুপু, আপনি আপনার জিনিসপত্র নিয়ে আসুন, বাড়ি ফিরতে হবে। ভাইয়ের কথায় আবারও অবাক হয় তিথিয়া। বসে পড়ে সোফায়, বলে, মানে তুই ফুপুকে নিতে এসেছিস? কিন্তু বাকি কথার বোনকে শেষ করতে না দিয়ে তৈমুর বলে ওঠে, বলতে হবে না কিছু, আমার থেকে সব শুনেছি। তুমি কাজের লোক পাচ্ছ না, এটা তোমাদের পারিবারিক ব্যাপার। দোলাভাইকে সে কথা জানাবে। হুট করে মালতী ফুপুকে এই বাড়িতে নিয়ে চলে আসা তোমার উচিত হয়নি বাবু। মালতী ফুপু বাবা চাচাদের গ্রামের মানুষ, অনেক বছর ধরে থাকছে আমাদের বাড়িতে। আমার কথা ভাবলে না? বড় চাচা চাচি, আমার বয়স বেড়েছে, ওনাদের কি এখন সম্ভব রান্নাবান্না করা, ঘরদোর গোছানো? এসব তো মালতী ফুপুই করেন। তোর বউ কোথায়? সে তো পার্টি রানী, সে পারে না সংসারের কাজকর্ম করতে? এই কথা আমিও বলতে পারি। তুমি কেন নিজের সংসারে কাজ করতে পারো না? এই তো 3 রুম একটা ফ্ল্যাট, ওদিকে ওরই মিলিয়ে বড় হয়েছে, নিজেদের কাজ নিজেরাই করে।
একটু বিরক্ত করে না। দুলাভাই তো তোমার কথায় উঠে আর বসে, তাহলে তোমার কেন কাজের লোক লাগবে? সংসার তো আমাদের মা চাচিরা করেছে, অথচ তুমি পারছো না। সংসার জীবনের যুগ পার করে দিলে কিন্তু সংসার করাটাই শিখলে না। ওদিকে আবার ভাইয়ের বিয়ে করে আনা নতুন বউ কেন এটা করে না ওটা করে না, এ নিয়ে কত অভিযোগ। ভাইয়ের চ্যাটাং চ্যাটাং কথায় ভীষণ আশ্চর্য হলো তিথিয়া, সাথে করলো অপমানিত বোধ। রাগত স্বরে বলল, তুই তোর বউয়ের জন্য আমার বাড়ি বইয়ে এসে অপমান করছিস তৈমু আমায়? ওই মেয়েটা তোকে এইভাবে উস্কানি দিচ্ছে তাই না? ওর জন্য ওই মা বোনের বিরুদ্ধে কথা বলছিস তুই? কেউ আমি উস্কানি দিচ্ছে না বাবু। তোমরা যদি লিমিট ক্রস করে নিজেদের অধিকারে না থেকে বারবার আমার স্ত্রীকে অপমান করো, দোষারোপ করো, তাহলে আমাদের প্রতিবাদ করতেই হবে। স্বামী হিসেবে আমার কিছু দায়িত্ব রয়েছে। একটা মেয়ের পরিবারে বিশ্বাস করে তাদের মেয়েকে আমার হাতে তুলে দিয়েছে, সেই বিশ্বাস তো রাখতেই হবে। সে মেয়ের সম্মান ধরে রাখা আমার দায়িত্ব। মা বোনের প্রতি সম্মান দেখাতে গিয়ে, দায়িত্ব পালন করতে গিয়ে আমি আমার স্ত্রীকে অসম্মান করতে পারি না বাবু। আমার একটা অনুরোধ, আজকের পর থেকে আমার স্ত্রীকে নিয়ে একটা শব্দ তুমি তোমার মুখ থেকে উচ্চারণ করবে না। তুমি অনেক ভালোবাসি, বাবা মায়ের পরে আমার কাছে তোমার আর ভাইয়ের স্থান। দয়া করে এই ভালোবাসার সম্মানের স্থান নষ্ট করো না। আমার স্ত্রীকে নিয়ে কিছু বললে বা অপমান করলে আমার কষ্ট হয়। আরেকটা কথা, তোমার সমস্যা নিয়ে তুমি দুলাভাইয়ের সাথে আলোচনা করো। বিয়ের পর স্বামীর বাইরের কথা বাপের বাড়িতে এসে বলা উচিত নয়। আজকে আসি, তবে কোনো ভুল ত্রুটি হলে ছোট ভাইকে মাফ করে দিও। কথাগুলো বলে উঠে দাঁড়ালো তৈমুর। মালতী ফুফু ততক্ষণে নিজের ব্যাগ নিয়ে চলে এসেছেন। দরজার দিকে হাঁটা ধরে ওনার উদ্দেশ্যে তৈমুর বলল, চলে আসেন ফুপু। খোলা বারান্দায় ধোয়া ওঠে এক কাপ চা হাতে দাঁড়িয়ে আছো তুমি। উপভোগ করছে স্নিগ্ধ সুন্দর কোলাহলহীন একটি নতুন ভোর। বাগানের একপাশে হেলে পড়া গন্ধরাজ গাছের শুভ্র ফুলের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে চারিদিকে। শোনা যাচ্ছে পাখির কলতান। বুক ভরে সেই ঘ্রাণ নিঃশ্বাসের সঙ্গে ভেতরে টেনে নেয় উথুমি। মনোযোগ সহকারী শোনে সেসব কলতান, হারিয়ে যায় এক কল্প জগতে, যে জগৎটা সুন্দর বাস্তবতার চেয়েও অধিক সুন্দর। এখানে মানুষ হাসতে জানে, বুক ভরে শান্তির শ্বাস নিতে পারে, সাথে পারে সকল বিষাক্ত মানুষের খারাপ আচরণের ক্ষত নিরাময় করতে। কাপের অর্ধেক চা পেটে পড়ে কাপটা চওড়া রেলিং এর উপর রেখে দেয় উথুমি। বুকের সঙ্গে হাত ভাঁজ করে চোখ বুজে দাঁড়িয়ে থাকে, শোনে প্রকৃতির হাহাকার। কয়েক মুহূর্ত এইভাবে পেরোতে আচমকা পেছন থেকে কেউ এসে তাকে জড়িয়ে ধরে। পুরুষালী স্পর্শে কম্পিত হয় তার বুক, খুলে যায় বন্ধ আঁখি যুগল। মানুষটির স্পর্শ চিনতে পেরেও লোমকূপ জাগ্রত হয়। শুকনো ঢোক গিলে নিজেকে স্বাভাবিক রাখার প্রয়াস চালিয়ে উথুমি শুধায়। স্ত্রীকে ছেড়ে দিয়ে চেয়ারে গিয়ে শরীর ভারসাম্য ছেড়ে বসে পড়ে তৈমুর। কোমল স্বরে উত্তর দেয়, কিন্তু মাথার চোখের আশপাশটা খুব ব্যথা করছে। কথাটা শুনে চিন্তিত হয়ে ওঠে উথুমির মন। ললাটে ভাঁজ পড়ে। এগিয়ে গিয়ে কাছে দাঁড়িয়ে উদ্বিগ্ন হয়ে একের পর এক প্রশ্ন ছুড়ে। মাইগ্রেনের ব্যথা ঘুম ভাঙার পর থেকে করছে, প্রায়শই এমন হয়, আবার সময় মতো সেরেও যায়। আমি বরং কড়া করে আপনার জন্য চা আর গরম পানি নিয়ে আসি। চা খেলে মাথা ব্যথা কমে যাবে, গরম পানির ভাপ দিলে চোখের যন্ত্রণাও সেরে যাবে। কথাটা শেষ করে যাওয়ার জন্য পা বাড়ায় উথুমি। তৎক্ষণাৎ তার হাতটা চেপে ধরে তাকে থামিয়ে দেয় তৈমুর। একটানে বসিয়ে দেয় নিজের কোলে। তারপর ঘাড়ে আলতো করে থুত নিচে গিয়ে শীতল কণ্ঠে বলে, বসুন, আপনি এসবের প্রয়োজন নেই। এদিকে ব্যথার জ্বালায় অবস্থা খারাপ, অথচ আপনি বলছেন প্রয়োজন নেই। হাতের বাঁধন আরো শক্ত হলো তৈমুরের। কানের কাছে মুখ নিয়ে তাকে থামানোর উদ্দেশ্যে ফিস ফিস করে বলল, কি ব্যাপার? স্বামীর মুখ থেকে নিঃসৃত এই ছোট্ট শব্দে নিজের মুখ আর মুখের কথা থেমে গেলেও থামল না উথুমের চিন্তা। ওভাবেই বসে রইল সে। তৈমুর হয়তো বুঝতে পারলো তা, প্রশ্ন ছুড়ল, কি ব্যাপার বলুন তো, হঠাৎ করে আমায় নিয়ে আপনার এত চিন্তা হচ্ছে যে? মায়ে পড়ে গেলেন নাকি উথুমি? নড়ে উঠল উথুমি। লোকটির বাঁধন থেকে জোরপূর্বক নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো। ভ্রুযুগল কুচকে বলল,